অধ্যায় ৮ বাধা অতিক্রম করা। লোকেরা একবার পড়ালেখা করে আর্থিকভাবে সাক্ষরতা অর্জন করার পরেও তাদের আর্থিক স্বাধীনতার পথে তারা বাধা সম্মুখীন হতে পারেন। আর্থিকভাবে সাক্ষরতা সম্পন্ন লোকও সম্পত্তির সারিতে উন্নয়ন ঘটাতে পারেন না। এর ৫টি কারণ রয়েছে। তারা এমন সম্পদের সারি তৈরি করতে পারেন না যা প্রচুর পরিমাণে ক্যাশ ফ্লো দিতে পারে, যা বিল পরিশোধের জন্য পূর্ণাঙ্গ সময় কাজ করার পরিবর্তে তাদের স্বপ্নের জীবনযাপনের স্বাধীনতা এনে দিতে পারে। কারণ ৫টি হল: ১. ভয়। ২. সবকিছুতেই দোষ দেখার মনোভাব। ৩. অলসতা। ৪. বদভ্যাস। ৫. দম্ভ। কারণ নাম্বার ১, টাকা হারানোর ভয়কে কাটিয়ে ওঠা। আমি কখনো এমন কাউকে পাইনি যে কিনা টাকা হারাতে পছন্দ করে, এবং আমার সারা জীবনে এমন কোনো ধনী ব্যক্তিকে দেখিনি যে কিনা কখনো টাকা হারায়নি। কিন্তু আমি এমন অনেক দরিদ্র লোক পেয়েছি যারা বিনিয়োগ করে একটি পয়সা পায়নি। টাকা হারানোর ভয়টা প্রকৃতই আছে, এটা প্রত্যেকের মাঝে বিদ্যমান, এমনকি ধনীদেরও আছে। কিন্তু ভয়টা কোনো সমস্যা নয়, ভয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন সেটাই হলো সমস্যা। হারানোটাকে আপনি কিভাবে নিচ্ছেন সেটাই হলো সমস্যা। ব্যর্থ হওয়াটাকে আপনি কিভাবে নিচ্ছেন যা আপনার জীবনে পার্থক্য তৈরি করে দিতে পারে সেটাই হলো সমস্যা। জীবনের সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, শুধু টাকার ক্ষেত্রে নয়। একজন ধনী ব্যক্তি ও একজন দরিদ্র ব্যক্তির মধ্যে মৌলিক পার্থক্যটা হলো এই যে ভয়ের ব্যাপারটাকে তারা কিভাবে দেখছে। ভীত হওয়া অযৌক্তিক কিছু নয়। টাকার প্রসঙ্গে এলে ভীত হওয়াটা স্বাভাবিক, তবুও আপনি ধনী হতে পারেন। আমরা সকলে কোনো না কোনো ব্যাপারে বাহাদুর, আবার কোনো না কোনো ব্যাপারে ভীত। আমার এক বন্ধুর স্ত্রী জরুরি বিভাগে নার্সের কাজ করেন। যখনই তিনি রক্ত দেখেন তখনই তার কাজের গতি বেড়ে যায়, কিন্তু যখন আমি তাকে বিনিয়োগের কথা বলি তখন তিনি দৌড়ে পালান। আমি যখন রক্ত দেখি তখন কিন্তু পালাই না, পাশ কাটিয়ে যাই। আমার ধনী বাবা অর্থনীতি সম্পর্কে বুঝতেন। তিনি বলতেন, কিছু লোক সাপ দেখে আতঙ্কিত হয়, কিছু লোক টাকা হারানোর সম্ভাবনায় আতঙ্কিত হয়। এখানে দুইটাই ভীত। তাই টাকা হারানোর ভয়টাকে দূর করার সমাধান হিসেবে তিনি এই ছড়াটাকে বিবেচনা করতেন: আপনি যদি ঝুঁকি নিতে ও দুশ্চিন্তা করতে ঘৃণা করেন তাহলে শীঘ্রই শুরু করুন। এই কারণে তরুণ বয়স থেকেই টাকা সঞ্চয় করার জন্য ব্যাংক পরামর্শ দিয়ে থাকে। আপনি যদি তরুণ বয়স থেকে শুরু করেন তাহলে ধনী হওয়াটা সহজ হয়ে যায়। আমি এখানে এটা বলতে চাই না, তবুও বলছি, ২০ বছর বয়সে সঞ্চয় শুরু করা আর ৩০ বছর বয়সে সঞ্চয় শুরু করার মাঝে অনেক পার্থক্য রয়েছে। পার্থক্যটা বিস্ময়কর। এরকমটা বলা হয়ে থাকে যে পৃথিবীর বিস্ময়গুলোর মধ্যে একটি হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা। ম্যানহাটন দ্বীপ কেনাটাকে সব সময়ের জন্য একটা বড় ধরনের দর কষাকষি বলে ধরে নেওয়া হয়। $24 মূল্যমানের সস্তা অলংকার দিয়ে নিউ ইয়র্ক কেনা হয়েছিল, কিন্তু সেই সময় এই $24কেও যদি বছরে ৮% হারে বিনিয়োগ করা হতো তাহলে ১৯৯৫ সালে তা $২৮ ট্রিলিয়ন চেয়েও বেশিতে এসে দাঁড়াতো। এই টাকা দিয়ে ১৯৯৫ সালে রিয়েল এস্টেটের দরে ম্যানহাটন আবার কিনতে পারা যেত। তারপরও কিছু টাকা অবশিষ্ট থেকে যেত। সেই টাকা দিয়ে লস অ্যাঞ্জেলেসের অধিকাংশটা কিনতে পারা যেত। আমার প্রতিবেশী একটি বড় কম্পিউটার কোম্পানিতে চাকরি করেন। তিনি সেখানে ২৫ বছর ধরে আছেন, আর বেশি হলে ৫ বছরের মধ্যে তিনি চাকরি ছেড়ে দেবেন। এর সাথে তিনি 401কে অবসর পরিকল্পনা অনুসারে $৪ মিলিয়ন পাবেন। এর অধিকাংশটা উচ্চ হারে বৃদ্ধিসম্পন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আছে, যা পরবর্তীতে বিভিন্ন চুক্তিপত্র ও সরকারি নিরাপত্তা দ্বারা বদল করে নেবেন। তিনি যখন চাকরি থেকে বের হয়ে আসবেন তখন তার বয়স হবে মাত্র ৫৫ বছর, এবং পরোক্ষভাবে তখন তার ক্যাশ ফ্লো থাকবে বছরে $৩ লাখ, যা তার বেতনের চেয়েও বেশি। তো এরকমটা করা সম্ভব যদি আপনি হারানোর ও ঝুঁকির ভয়টাকে ঘৃণা করতে পারেন। কিন্তু আপনাকে তা অবশ্যই একদম প্রথম দিকে শুরু করতে হবে, এবং সাথে সাথে একটি অবসর পরিকল্পনা করে ফেলতে হবে। এবং কোনো প্রকার বিনিয়োগ করার পূর্বে আর্থিক পরিকল্পনাকারী হিসেবে আপনার বিশ্বস্ত একজন উপদেষ্টা নিয়োগ করে নিতে হবে। কিন্তু যদি আপনার হাতে যথেষ্ট সময় না থাকে আর আপনাকে তাড়াতাড়ি অবসর গ্রহণ করতে হয় তখন কি হবে?
টাকা হারানোর ভয়কে তখন আপনি কিভাবে মোকাবিলা করবেন? আমার দরিদ্র বাবা কিছুই করতে পারেননি। তিনি সহজভাবে ব্যাপারটাকে এড়িয়ে যেতেন। বিষয়টা নিয়ে তিনি কথা বলতে চাইতেন না। অন্যদিকে আমার ধনী বাবা পরামর্শ দিয়ে বলতেন যে আমি টেক্সাসদের মতো করে ভাবি। তিনি সবসময় বলতেন, আমি টেক্সাস ও টেক্সাসের অধিবাসীদের পছন্দ করি। টেক্সাসের সবকিছুই বড় বড়। যখন টেক্সাসবাসীরা জিতে তখন বড় ব্যবধানে জিতে, আর যখন হারে তখনও তা সাধারণের দৃষ্টি আকর্ষণ করে। তারা কি হারতে পছন্দ করে? আমি জিজ্ঞেস করেছিলাম। আমি সেটা বলছি না, হারতে কেউই চায় না। আমাকে একজন হার মানা সুখী লোক দেখাও তো, তাহলে আমি তোমাকে একজন হেরে যাওয়ার লোক দেখাবো। আমার ধনী বাবা বলেছিলেন। আমি বলছি টেক্সাসবাসীদের ঝুঁকি, পুরস্কার ও ব্যর্থতার প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটার কথা। এটা তাদের জীবনযাপনের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে। তারা বড়ত্বের মধ্যে বসবাস করে। তারা এখনকার চারপাশের অধিকাংশ লোকদের মতো নয়, যারা টাকার প্রসঙ্গ এলেই তেলাপোকার মতো জীবনযাপন করে। তেলাপোকা সবসময় ভীত থাকে, কারণ তারা মনে করে এই বুঝি তাদের উপর কেউ আলো ফেলল। যদি মুদি দোকানদার এই ধরনের লোককে 1/4 দাম কমিয়েও দেয়, তবুও তারা ঘ্যান ঘ্যান করতে থাকে। ধনী বাবা আরও ব্যাখ্যা করে বললেন, আমি টেক্সাসবাসীদের আচার আচরণ সবচেয়ে বেশি পছন্দ করি। তারা যখন জিতে তখন গর্ববোধ করে, এবং যখন হারে তখনও দমভক্তি করে। টেক্সাসে একটা কথার প্রচলন আছে, আপনি যদি নিঃশেষ হয়ে যান তাহলেও বরাদ্দ বজায় রাখুন। তুমি একটা ডুপ্লেক্স বাড়ির জন্য নিঃশেষ হয়েছ, এটা তুমি মানতে চাও না। এখানে চারপাশে হারানোর ভয়ে ভীত এত লোক রয়েছে যে নিঃশেষ হওয়ার জন্য তাদের একটা ডুপ্লেক্স বাড়িও নেই। তিনি মাইকও আমাকে সবসময় বলতেন, অধিকাংশরা খুব সাবধানে ভূমিকাটা পালন করে বলে আর্থিক দিক দিয়ে তারা সফল হতে পারে না। তার কথাটা ছিল এমন, মানুষ হারানোর ভয়ে এতটাই ভীত হয়ে যায় যে শেষে তারা হেরে যায়। একসময়ের মহান NFL কোয়ার্টারব্যাকের ফ্রান্ক টার্টেনকেন এই ব্যাপারটাকেই একটু অন্যভাবে বলেন, জয় মানে হলো হেরে যাওয়াকে ভয় না পাওয়া। তিনি এই কথাটা এখন পর্যন্ত বলে চলেছেন। আমার নিজের জীবনেও আমি লক্ষ্য করে দেখেছি যে জয়টা সবসময় পরাজয়কে অনুসরণ করে আসে। বাইক চালানো শেখার পূর্বে আমি প্রথম দিকে বহুবার পড়ে গিয়েছিলাম। আমার এমন কোনো গল্ফ খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ হয়নি যিনি কিনা কখনো তার গল্ফ বল হারাননি। আমার এমন কোনো লোকের সাথেও সাক্ষাৎ হয়নি যার ভালোবেসে কখনো হৃদয় ভাঙেনি। এবং আমার সাথে এমন কোনো ধনী ব্যক্তিরও সাক্ষাৎ হয়নি যিনি কিনা কখনো টাকা হারাননি। তাই অধিকাংশ লোক আর্থিকভাবে জয়ী হতে পারেন না, যে কারণে তা হলো টাকা হারানোর কষ্টটা তাদের কাছে ধনী হওয়ার আনন্দের চেয়ে বেশি। টেক্সাসে আরেকটা কথা প্রচলিত আছে, সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। অধিকাংশরাই ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু টাকা হারানোর ভয়ে তারা আতঙ্কিত। তাই তারা কখনোই স্বর্গে যেতে পারবে না। আমার ধনী বাবা সবসময় মাইক ও আমাকে তার টেক্সাসে ভ্রমণের গল্পগুলো বলতেন। যদি তুমি সত্যি শিখতে চাও যে কিভাবে ঝুঁকি, ক্ষতি ও ব্যর্থতাকে মোকাবিলা করতে হয়, তাহলে স্যান অ্যান্টনিও চলে যাও এবং এলামো ঘুরে দেখো। এলামো হচ্ছে সাহসী লোকদের মহান গল্প। দুর্বার বাধার বিরুদ্ধে সফল হওয়ার কোনো আশা নেই জেনেও তারা লড়াই করতে পছন্দ করত। তারা মাথা নত করে পরাজয় বরণ করার চেয়ে মরে যেতে পছন্দ করত। পড়ার মতো মূল্যবান ও অনুপ্রেরণাদায়ক গল্প এটি। এটি এখনো পর্যন্ত একটি সেনাবাহিনীর বেদনাদায়ক পরাজয়ের গল্প হয়ে রয়েছে। তারা লাথি খেয়েছিল, তুমি একে ব্যর্থতা মনে করতে পারো। তারা হেরে গিয়েছিল। তাহলে টেক্সাসবাসীরা ব্যর্থতাকে কোন দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে? তারা এখনো গর্জন করে ওঠে, বলে, এলামোকে মনে রেখো। মাইকও আমি এই গল্প বহুবার শুনেছি। যখনই তিনি বড় কোনো চুক্তি বা ব্যবসায় নামতেন আর তিনি যদি স্নায়ুচাপে ভুগতেন, তখনই তিনি আমাদেরকে এই গল্প শোনাতেন। তার সকল অধ্যাবসায় কাজে লাগানোর পরেও যখন তিনি দেখতেন হয় ব্যবসাটা ভালোভাবে উঠে যাবে অথবা বন্ধ হয়ে যাবে, তখনই তিনি আমাদেরকে গল্পটা শোনাতেন। যতবারই তিনি ভুল করার ভয়ে ভীত হতেন অথবা টাকা হারাতেন, ততবারই তিনি আমাদের এই গল্প শোনাতেন। গল্পটা তাকে স্মরণ করিয়ে দিত যে আর্থিক ক্ষতিকে তিনি আর্থিক লাভে পরিণত করতে সক্ষম। তাই গল্পটা তাকে শক্তি যোগাত। ধনী বাবা জানতেন যে ব্যর্থতা তাকে আরো মজবুত ও বুদ্ধিমান করে গড়ে তোলে। এর মানে এই নয় যে তিনি হারাতে পছন্দ করতেন।
তিনি আসলে জানতেন যে তিনি কে এবং কিভাবে ক্ষতিকে পুষিয়ে নিতে হয়। তিনি ক্ষতিটাকে মেনে নিতেন এবং তাকে আবার লাভে পরিণত করতেন। এটাই তাকে বিজয়ী করেছিল এবং অন্যরা পরাজিত হয়েছিল। এটা তাকে সীমানা অতিক্রম করার সাহস দিয়েছিল, আর অন্যরা পিছন ফিরে চলে গিয়েছিল। এই কারণেই আমি টেক্সাসবাসীদেরকে এত পছন্দ করি। তারা চরম পরাজয়কেও মেনে নিয়েছিল এবং এটাকে পর্যটকদের গন্তব্যস্থলে পরিণত করেছিল, যা এখন তাদেরকে কোটিপতি বানিয়ে দিচ্ছে। কিন্তু তার কথাগুলোর মধ্যে যে কথাগুলো আজকে আমার কাছে সবচেয়ে অর্থবহ মনে হয়, সম্ভবত সেগুলো হলো, টেক্সাসবাসীরা তাদের ব্যর্থতাগুলোকে বিলীন করে দেয়নি। তারা এগুলোর থেকে অনুপ্রেরণা পায়। তারা ব্যর্থতাকে মেনে নেয় এবং পুনরায় একত্রিত হয়ে এগুলোকে নিয়ে রসিকতা করে। ব্যর্থতা টেক্সাসবাসীকে জয়ী হতে প্রেরণা দেয়। কিন্তু টেক্সাসবাসীর এই পদ্ধতিটা শুধুমাত্র তাদের জন্য নয়, এই পদ্ধতিটা সকল বিজয়ীদের জন্যই প্রযোজ্য। আমিও যেমন একটু আগেই বলেছিলাম যে বাইক থেকে পড়ে যাওয়াটা আমার বাইক চালানো শেখার একটি অংশ। আমার মনে আছে, বাইক থেকে পড়ে গিয়ে আমি বারবারই বাইক চালানো শিখতে আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম।